আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আপনাদের সাথে আছে আমি সোহেল। আজকের এই প্রোগ্রামটি আমরা সাজিয়েছি মূলত কিছু ঘটনা নিয়ে। আশা করি আপনারা আমাদের পুরোপুরি ঘটনাগুলো শুনবেন। আর যারা আমাদের ঘটনাগুলো শুনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমাদের ঘটনা পাঠিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে এবং যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারাও ঘটনা পাঠাচ্ছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিলে ছোট হয়ে যায়। আপনারা আমাদের অনুষ্ঠানের একটি অংশ। আপনারা হয়তোবা ঘটনা না পাঠালে দেখা যাবে আমাদের এই চ্যানেলটি বেশি দূর আগানো যাবে না। আমার একটি অনুরোধ আপনাদের কাছে থাকবে, যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের গল্পগুলো অবশ্যই পুরোপুরি শোনার চেষ্টা করবেন। আর যারা শুনেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আপনারা মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি আমি বলে দিই, bhutghanta@gmail.com। এখানে আপনারা আপনাদের ভয়েস ক্লিপ অথবা আপনারা লিখে পাঠাতে পারেন, সেটা আমরা পড়ে শোনাবো। আর ভয়েস ক্লিপ পাঠালে আমাদের জন্য সুবিধা হয়, কারণ যার ঘটনা তার সাথে ঘটে গেছে অথবা আপনাদের ফ্যামিলি কারো ঘটনা বা বন্ধু বান্ধবের সাথে ঘটে যাওয়া, যার কাছ থেকে হোক, যেটা বিশ্বস্ত মনে হয় আপনার, অবশ্যই আপনি আমাদের কাছে পাঠাতে পারেন। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুনই বলবো, কারণ আমরা আসলে ওইভাবে প্রফেশনাল না, যার জন্য আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। যাই হোক, আজকে আমি আমাদের 89 নম্বর এপিসোড, এই এপিসোডের প্রথম যে ঘটনা, আমি প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম ঘটনাটি আমাকে আসলে এক ভাই মেল করেছেন, কিন্তু আসলে উনি তার নাম বলতে এখানে বারণ, কারণ উনি চাচ্ছেন না তার নামটা বলতে। জাস্ট উনি ঘটনাটা যে জেলায় ঘটে গেছে সেই জেলাটা শুধু এখানে উল্লেখ। তো ঘটনাটি ঘটে গেছিল আপনার ঝালকাঠিতে। এটা মনে করেন আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। তো উনি এটা ওনার দাদার কাছ থেকে শুনেছেন। তখন তার দাদার বয়স আপনার এই তো এরকমই হবে, 16-17 বা এরকম হবে। তো তাদের গ্রামে একজন ইমাম সাহেব ছিলেন, যিনি মসজিদে 5 ওয়াক্তে নামাজ পড়াতেন, খুব কামিলদার ব্যক্তি ছিলেন। তো একসময় হলো কি, তার ছেলে যে ছিল, উনি তার বলতে পারেন যে ওনার দুজন বন্ধু ছিল, যে ঘটনা পাঠিয়েছেন ওনার দাদা এবং ওই ইমাম সাহেবের ছেলে, এই দুজনই বন্ধু ছিল, সমবয়সী, যার জন্য উনি ঘটনাটা ভালোভাবে আপনার জানতে পেরেছে। যাই হোক, এখন যখন ইমাম সাহেব দেখলেন যে ছেলের বয়স 17-15-16 হয়ে গেছে, তো আগের দিনের মানুষ তো আপনার এই সময় ছেলেদেরকে বিয়ে করাতো, কারণ আগের দিনে দেখা যেত যে তাড়াতাড়ি বিয়ে করাতো, প্লাস আপনার মুরব্বী যাকে পছন্দ করতো মা বাবা আর কি, তাকেই ছেলে বা মেয়ে হোক তারা বিয়ে করতো। এখানে কোনো না বলার কোনো সুযোগ থাকতো না। আর তখনকার সময় ছিল যে বাবা মার উপরে সে ডিপেন্ডেন্ট থাকতো, যার জন্য আরও সে রাজি হয়ে যেত।
তো যখন পুরো গ্রামে আপনার এই কথাটি ছড়িয়ে পড়লো যে ইমাম সাহেবের ছেলেকে বিয়ে করাবে, মেয়ে খুঁজতেছে, তো যেহেতু ইমাম সাহেব ভালো ছিলেন মানুষ এবং তার ছেলেও ভদ্র, তো সবাই যাবে তার কাছে মেয়ে দেওয়ার জন্য। তো এমনই এক সন্ধ্যায় আপনার এশার নামাজ শেষ হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বাইরে। তো ইমাম সাহেব মসজিদ থেকে নামাজ পড়ে বের হইতেছেন, তখন এক লোক আসছে তার কাছে। তখন তো আপনার কারেন্টের কোনো বালাই নাই, শুধু কুপি বা হারিকেন। তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এক লোক ইমাম সাহেবের কাছে হাজির। ইমাম সাহেবকে উনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইমাম সাহেবকে উনি বললেন যে, ইমাম সাহেব আপনি নাকি আপনার ছেলেকে বিয়ে করাবেন শুনলাম, তো আমার কাছে একটি ভালো মেয়ে আছে, আপনি যদি যায় দেখতেন। ইমাম সাহেব তার চেহারা ভালো মতো দেখতে পারতেছে না, যেহেতু অন্ধকার আবছা। তো তার হাতে একটা হারিকেন ছিল। উনি বললো যে এখন তো অনেক রাত হয়ে গেছে, আজকে তো আর হবে না, কালকে। তখন যে লোকটা আপনার ওই ছাতি নিয়ে আসছে ইমাম সাহেবের কাছে, উনি বলতেছে যে হ্যাঁ আজকে তো না, কালকেই, কিন্তু সন্ধ্যার পরে আমাদের মানে ওই বাসায় যেতে হবে। ইমাম সাহেব তেমন কিছু মনে করেনি, বললো ঠিক আছে, আমি আর আমার ভাই দুজনই যাব। তো লোকটা বললো ঠিক আছে, আমি তাহলে আপনাদের জন্য ওয়েট করব, এবং তাদেরকে বাসার লোকেশনটা বলে দিল যে এইভাবে আপনারা যাবেন। ইমাম সাহেব তার সাথে কথা শেষ করে বাসায় আসলো। বাসায় আসার পরে বাসায় যে লোকজন আছে, তার ভাই বা তার ওয়াইফ সবাইকে বললো। তখন ওই তার ভাই মানে ছেলের যে চাচা, তো উনি তার ভাইকে বললো যে মেয়ে দেখতে যাব, ভালো কথা, তো দিনের আলোতে দেখবো, এই সন্ধ্যার পরে যাব, এটা কীরকম কথা? আমরা তো নর্মালি বিয়েও মানে দিনের বেলা হয়, মেয়েও দিনের বেলা দেখা হয়। তো বলো তারা যেহেতু বলছে চলো যাই দেখি। তো ঠিক আছে, পরের দিন তারা আসর ওয়াক্ত পার হওয়ার পরে তারা গরু গাড়ি করে রওনা দিল। তো তাদের ওখান থেকে মোটামুটি আপনার 5-7 কিলো দূর, কিন্তু 4 কিলো যাওয়ার পরে আপনার বাকি যে 2 কিলো এটা হেঁটে যেতে হবে, কারণ ওখানে আপনার যাওয়ার গরু গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই, পা হাঁটার পথ। তো তারা রওনা দিল। তো রওনা দেওয়ার পরে গরু গাড়ি দিয়ে তো অতটুক গেল, যাওয়ার পর এখন 2 কিলো তো হাঁটতে হবে। তো তারা আস্তে আস্তে মানে হাইটা পৌঁছতে মাগরিব ওয়াক্ত হয়ে গেল। তো মাগরিবে নামাজ পড়ে তারা ওই বাড়ির দিকে গেল। এখন বাড়ির দিকে যাওয়ার পর দেখলো যে আপনার বাড়ির একটা, আমি যদি বলি, বাড়িটা আপনার মোটামুটি মধ্যবিত্ত যেরকম থাকে, আপনার টিন শেডের ঘর, হ্যাঁ, আর আপনার মানে মাটি, নিচে মাটি, উপরে টিন শেড, এরকম ঘর, কিন্তু খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এমন দেখতে খুব সুন্দর লাগতেছে। চারিদিকে আপনার হারিকেন আর কুপি জ্বালানো। তো ওনারা দেখে মোটামুটি ভালোই মনে করলেন। তো ওই যে লোকটা ইমাম সাহেবকে আনতে গেছিলো, তো উনি বাড়ির সামনে দাঁড়ানো। তো তাকে তো ভালো মতো তখন দেখতে পারে নাই। তখন উনি ইমাম সাহেবকে সালাম দিয়ে বললেন যে ইমাম সাহেব আপনারা আসছেন? বলে হ্যাঁ আমরা তো আসছি, আপনি কি ওই সেদিন? বলে হ্যাঁ আমি আপনার কাছে গেছিলাম, সেদিন তো আসলে বৃষ্টি ছিল, ভালো মতো দেখা সাক্ষাৎ হয় নাই, তারপরে আসেন। তো তারা ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে তারা দেখলো যে আসলে তখন তো নর্মালি আপনার মানে অনেক আগের কথা, মানে নর্মাল আয়োজন হইতো, যেমন মাছ ভাত এরকম। কিন্তু তারা যখন ভিতরে প্রবেশ করলো এবং খাওয়ার জন্য বলা হইলো, কথাবার্তা বলার পর দেখলো যে এলাহি কাণ্ড একটা আর কি। ওখানে পোলাও, মাংস, কোরমা, মানে অনেক কিছু, মিষ্টি টিষ্টি। তো এটা দেখার পর ইমাম সাহেব ওই লোককে বলতেছে যে ভাই এত কিছু এই জায়গায় আয়োজন করছেন, মানে আমাদের তো এমনি এই এলাকাটা অনেক দুর্গম একটা এলাকা, হ্যাঁ, তো এখানে আপনারা কিভাবে কি করলেন? কারণ তখনকার সময় দুর্গম বলা হয় কারণ আপনার বুঝতেই পারতেছেন ওখানে গরু গাড়িও যায় না, তো কীরকম হইতে পারে। তো পরে বললো না সমস্যা নেই, আমরা জোগাড় করছি। পরে ইমাম সাহেব বলতেছে ঠিক আছে সব কিছু বুঝলাম, এখন আমরা মেয়ের বাবা মাকে আনেন, তাদের সাথে কথা বলি, মেয়ে দেখি, তারপর খাওয়া দাওয়া। বলে আচ্ছা ঠিক আছে। পরে মেয়ের
বাবা আসলো। তো মা আসলো, কিন্তু উনি অনেক পর্দাশীল, সো তাদের সাথে তেমন একটা কথা বলেনি, তারা চেহারাও দেখতে পারেনি। এই যে পর্দাশীল, মেয়েও পর্দাশীল, কিন্তু যেহেতু তারা দেখতে আসছে, তো যাই হোক, যতটুকু আপনার ওই কুপির আলোতে বা হারিকেনের আলোতে দেখলো, দেখার পর তাদের মেয়ে পছন্দ হইলো। তো তারা খাওয়া দাওয়ার পরে অনেক মানে বিয়ের কথাবার্তা হইলো, কিন্তু মেয়ের বাবা বলতেছে, দেখেন আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিয়েটা সন্ধ্যার দিকে হবে। তখন ছেলে বাবা বলতেছে, বিয়ে সন্ধ্যার দিকে হইলে আমাদের তো আবার বরযাত্রী বাড়িতে নিয়ে যাইতে সময় লাগবে, তো দিনের বেলা করলে সমস্যা কি? তো উনি বললো, দেখেন আসলে আমাদের এই গ্রাম অঞ্চলটা আসলে দিনের বেলা মানুষ সারাদিন কাজ টাজ করে, তো আমাদের আত্মীয় স্বজনরাও আসবে, তো আপনারা সন্ধ্যার পরে পর করলে আমাদের জন্য ভালো হয়। আর আমাদের মেয়েটাও আর কি একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে। বলে অসুস্থ মানে বললো যে আসলে জ্বর আসছে, তো এই জন্য মানে 2-1 দিন সময়ও লাগবে, আর সন্ধ্যার পরে আমরা যদি করি তা আমাদের জন্য সুবিধা হয়। তখন মেয়ের ছেলের বাবা আর কি উনি বললো যে যেহেতু মেয়ে পছন্দ হয়ে গেছে, সন্ধ্যার পরে হলো সমস্যা কি? বললো আচ্ছা ঠিক আছে। তো বিয়ের দিন তারিখ তারা ঠিক করে তারা চলে আসলো। চলে আসার পরে তারা তাদের বাড়িতে সবাইকে বলে দিল যে সেদিন তারা বরযাত্রী যাবে। তো ঠিক আছে, তো টাইম মতো তারা সেদিন বরযাত্রী গেল। তো যাওয়ার পরে সুন্দর মতো আপনার পৌঁছালো। পৌঁছানোর পরে এদিকে তো আপনার যখন তারা বরযাত্রী নিয়ে আসবে, তখন তো চারিদিকে দিয়ে অনেক আপনার মানে ঝড় তুফান এমন অবস্থা। তো তারা মোটামুটি একটু টাইম নিয়ে আস্তে 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 তারা তাদের বাড়িতে পৌঁছলো, তেমন কোনো এখানে প্রবলেম হয়নি। তো ওই ছেলের বাসায় আবার যেহেতু ছেলে বিয়ে করাবে, ওই নতুন একটা ঘর উঠেছে, যে ওই ঘরে তারা থাকবে। তো যেহেতু বৃষ্টি বাদল হয়েছে, আসতেও সময় লাগছে, টাইমও অনেক হয়ে গেছে, তো ওই জামাই আর বউকে বললো তোমরা রুমে চলে যাও, গিয়ে রেস্ট নাও, সকালে দেখা হবে। তো তারা তার রুমে চলে গেল। তো রুমে চলে যাওয়ার পরে এখন সকাল হয়ে গেছে। নর্মালি দেশে আপনারা মানে জানেন যে ভোরবেলা সবাই উঠে যায়। তো এদিকে আপনার 9টা বেজে যায়, 10টা বেজে যায়, দরজা আর খুলে না। এখন তার মা বাবা চিন্তা হলো হয়তো বা রাতে টায়ার্ড হয়ে গেছে, ঘুমাইতেছে, ঠিক আছে দেখি আরেক ঘন্টা। তো তারপর যখন দরজা খুলে না, নক করার পর, তো তাদের মনে একটু সন্দেহ জাগে, কী ব্যাপার এত বেলা হয়ে গেছে এখন উঠে না। পরে তারা কি করে, তারা ওই সবাই ডিসিশন নিয়ে দরজা ভাঙে। এখন দরজা ভাঙার পরে সবাই যারা এখন উপস্থিত ছিল সবাই অবাক হয়ে যায়। এমন এক কাণ্ড যে মানে ওই ঘরের মধ্যে আপনার ওনার ছেলেও নেই আর ছেলের বউও নেই, কেউই নেই। এটা কিভাবে সম্ভব? তারা আসলো, তাদের সামনে ঘরের ভিতরে ঢুকলো, আর ঘরে যে ভাঙার যদি থাকতো বা কোনো কিছু হইতে তাদের শব্দ পাইতো, তাও কিছু না, ঘর ভিতর থেকে দরজা বন্ধ ছিল। তো এভাবে হওয়ার পরে সবাই তো একটা টেনশনে পড়ে গেলো যে কী হয়েছে। পরে ওখানে আপনার যখন জানাজানি হলো গ্রামে, তখন ইমাম সাহেবের যে গ্রামে থাকতো তার পাশের গ্রামে মসজিদের আরেকজন ইমাম সাহেব ছিল, ওনার কাছে খবরটা পৌঁছাইল। তো পৌঁছানোর পর উনি ওই ইমাম সাহেবের কাছে আসলেন, বললেন যে শুনলাম ভাই আপনার নাকি ছেলে আর ছেলের বউকে পাওয়া যেতেছে না। বললো হ্যাঁ আসলে আপনি যেটা শুনছেন সত্যি, তো আসলে এখন বুঝতেছি না আমরা কি করব। তখন তো আসলে অনেকেই জিনিসটা আপনারা হয়তো বা কোনো কাহিনীতে বা কারো কাছ থেকে শুনছেন যে মানে জিন বা আপনার পরী বা এইসব জাতীয়, তারা আসলে যাকে পছন্দ হতো তাকে নিয়ে যেত। এটা প্রায়ই আপনারা হয়তো বা কোনো জায়গায় চ্যানেলে বা কারোর কাছ থেকে আপনাদের পরিচিত কারোর মুখ থেকে অবশ্যই শুনছেন। এগুলো আগে অনেক ঘটতো, এখন তো আর এগুলো ঘটে না। তো উনি বললো যে দেখেন আমার এক ওস্তাদ আছে যার কাছে আমি শিখছি, তো তার কাছে আপনি যে একবার দেখতে পারেন। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো যাওয়া যেতে পারে। তখন ওই দুই ইমাম সাহেব দুইজনে
তার ওদিনই রওনা দিলেন, যেহেতু একটু দূরের পথ। রওনা দেওয়ার পর ওখানে ওই গ্রামে যেতে যেতে তাদের সন্ধ্যা পার হয়ে গেছে। তো যাওয়ার পরে ওই যে ওনার ওস্তাদ তাকে সব কিছু খুলে বলল। তো বলল আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনারা যেতে আসছেন এশার নামাজ পড়েন, পড়ার পরে খাওয়া দাওয়া করেন, তারপরে আমি ঠান্ডা মাথায় শুনবো। তো খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথা উনি শুনলো। শোনার পরে ওই যে বড় ইমাম সাহেব জায়গা ওনারা গেছেন, ওনার আবার আপনার অনেক স্টুডেন্ট ছিল যারা আর কি আপনার জিন তার কাছে শিক্ষা নিত। তো এই জিনিসটা আবার ওই যে ইমাম সাহেব তাকে নিয়ে গেছে উনি আবার জানতো। পরে ওই ইমাম সাহেব জিন তার যে স্টুডেন্ট তাকে ডাকলো, ডাকার পরে জিজ্ঞেস করলো যে পুরো ঘটনা বললো। বলার পরে তারা খোঁজ খবর নিয়ে আসলো, বললো যে হ্যাঁ তারা এই জিনিসটা খবর নিয়ে আসলো যে ছেলেটাকে ওই মানে জিনের দুনিয়ায় নিয়ে গেছে। তখন তো ছেলের বাবা বলতেছে যে আমার ছেলেকে যেভাবে হোক ফিরে আনেন, আমার ছেলেকে ছাড়া তো আসলে আমি এখান থেকে পারবো না যেতে। তখন ওই ইমাম সাহেব বলতেছে যে দেখেন, আপনার ছেলেকে হয়তোবা আমার এই যে বড় ইমাম সাহেব উনি ফিরে আনতে পারবে, কিন্তু আপনার ছেলেটা নর্মাল হয়ে আসবে না, হয়তোবা কোনো না কোনো ক্ষতি হবে তার, হয়তোবা সে অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, হয়তোবা তার অন্য কোনো ক্ষতি হতে পারে। তো সে এটার জন্য যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে আমার যে বড় ইমাম সাহেব জায়গা আমি শিখছি, সে আপনার তার ছাত্রের মাধ্যমে আপনার ছেলেকে এনে দিবে। এখন যে কোনো একটা ক্ষতি হইতে পারে, সেটা পুরো জীবনের জন্য। এটা যখন বললো তখন ওই ছেলের বাবা চিন্তা করলো যে যাক, তাহলে এখন যদি কোনো একটা বড় ক্ষতি হয়ে যায় তাহলে তো আমারই সমস্যা, আমার ছেলেরও সমস্যা, ওখানে যদি ভালো থাকে থাক। তখন এইসব চিন্তা করে ছেলে বাবা বললো তাহলে ইমাম সাহেব তাহলে আমার ছেলে ওখানে থাক, ও যেদিন মন চায় তাহলে সেদিন আসবে বা ওরা দিয়ে যাবে। তো ইমাম সাহেব বললো হ্যাঁ কথা এটাই, ওরা যেদিন মন চায় আপনার ছেলেকে হয়তো বা দিয়ে যাবে বা নাও দিতে পারে, কিন্তু আপনি এভাবে চেষ্টা করে আনেন না, আনলে আপনার ছেলেরই ক্ষতি হবে। ও যাই হোক, এগুলা সারা রাত আপনার করে সকালবেলা উনি তার বাড়িতে চলে আসলো, মানে ছেলের বাবা। এইভাবে দিন যায়, বছর যায়, এভাবে করতে করতে প্রায় 17-18 বছর চলে গেছে। তার ঘর ওইভাবেই আছে, ওটা কিছু আর কেউ করা হয়নি। তো হঠাৎ একদিন সকালবেলা সবাই দেখতেছে যে মানে যারা এখন উপস্থিত ছিল ওই রুম থেকে ওই তার ছেলে বের হইতেছে। সবাই তো দেখে অবাক, কী ব্যাপার, তুই এতদিন কোথায় ছিলি? এবং যে ড্রেস পরে গেছিল ওই ড্রেস পরাই বের হয়েছে। এবং এই যে 17-18 বছর চলে গেছে, তার বয়স কিন্তু একটু বাড়েনি, সেই আগে 17 বছরের যুবকী। এটা দেখার পর তো মানে তার বাবা মা সবাই জিজ্ঞেস করতেছে যে কী হয়েছিল। পরে ছেলে বলতেছে আসলে সেদিন তো ঘরে ঢোকার পরে আমি কথাবার্তা বললাম, হঠাৎ আমার মনে হয় যে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমায় যাওয়ার পর যখন চোখ খুললাম দেখলাম যে আমি অন্য এক দুনিয়ায় সরি, যেই দুনিয়ায় চারিদিকে শুধু মানে সুন্দর আর সুন্দর সুন্দর বাগান, সুন্দর এই ফল গাছ। পর আমি আমার মানে যে ওয়াইফ তাকে জিজ্ঞেস করলাম যে এটা কোন জায়গা। পরে আমাকে সে সব খুলে বললো। তো আমি বললাম যে না, আমাকে মানে বাড়ি দিয়ে আসো। তখন সে কোনোভাবেই রাজি হইল না। তো আমি ওখানে রয়ে গেলাম। তো ওখানে আমাদের এক সন্তান হইল। তো হওয়ার কিছুদিন পরে আমার ওয়াইফ মারা যায়। মারা যাওয়ার পরে আমার যে মানে শ্বশুর শাশুড়ি ছিল তারা বললো এখন তোমার ইচ্ছা, এখন তুমি যদি আমাদের সাথে থাকতে চাও থাকতে পারো, আর যদি বলো না তোমাকে মানে তোমার দেশে আমরা পৌঁছায় দিব তাহলে পৌঁছায় দিয়ে আসবো, কিন্তু তুমি তোমার সন্তান নিতে পারবে না। তো তখন আমি চিন্তা করলাম যে এখানে থেকে লাভ কি, আমি তো অনেক আগে থেকেই মানে আপনাদের কাছে আসার চেষ্টা করতেছিলাম। এটা বলার পরে আমরা এই আজকে সকালে আমি যখন চোখ খুললাম, ঘুমিয়ে গেছিলাম, চোখ খোলার পর দেখলাম যে আমি আমার নিজের ঘরে। এই পুরো কাহিনী। তো এটা যখন আপনার জানাজানি হলো, পুরা গ্রাম জেনে গেল যে
মানে যে যাকে পরি নিয়ে গেছিল সে আবার চলে আসছে। তা আমার সেই যার পরিচিত তার দাদার বন্ধু সে, তো তার সাথে দেখার পরও সে সব ঘটনা খুলে বলল। তো তারপরে সে প্রায় 70-75 বছর পর্যন্ত বাঁচছে, কিন্তু তার এই 70-75 বছরে তার একটা চুলও পাকেনি, একটা দাড়িও পাকেনি, এবং ওই বয়স্ক যে ভাব তার চেহারা আসেনি। এটা হয়তো বা তাদেরই জন্য, হয়তো বা যারা মানে ওকে নিয়ে গেছিল। যাই হোক, এটা ঘটনাটা কতটুক সত্য বা কতটুক মিথ্যা এটা আপনারা বিবেচনা করবেন। আসলে আমরা তো কাহিনী সংগ্রহ করি বা আমাদেরকে পাঠায়, আমরা সেই হিসাবে আপনাদেরকে কাহিনীগুলো শুনিয়ে থাকি। তো এটা 100% আমি দিতে পারতেছি না, যেহেতু আমার এটা কালেক্টেড ঘটনা। অবশ্যই আপনারা এরকম ঘটনা এর আগেও শুনেছেন, আমার কাছেও এর আগে শুনেছেন। আমার ফুপুর ছেলেকে নিয়ে গেছিল, এটা একটা ঘটনা ছিল। আর নেক্সট টাইমে আরও বলবো এগুলো নিয়ে। এগুলা মানে আমাদের দেশেরই কতগুলো ঘটনা আছে, 100% এগুলো সত্য ঘটনা। যাই হোক, ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আসলে আমরা ঘটনাগুলো কালেক্ট করি আপনাদের জন্যই, যাতে আপনারা ঘটনাগুলো শুনতে পান। আর অবশ্যই আমাদেরকে আপনারা ঘটনা পাঠাবেন, আমাদেরকে মেইল করবেন অথবা ভয়েস ক্লিপ পাঠাবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। যাক, এখন আমি নেক্সট ঘটনায় চলে যাব। নেক্সট ঘটনাটা হলো আপনার একটা শ্মশানঘাটকে নিয়ে। শ্মশানঘাটটা যে ঘটনাটা, এই ঘটনা আমি আমার এক মানে বলতে পারেন দুঃসম্পর্ক এক আত্মীয়, তার থেকে আমি শুনেছি। তো আমরা তখন প্রায় বছরে একবার আমাদের দেশে যাওয়া হইতো, মানে ঈদে আমরা দেশে যেতাম, কোরবানি ঈদে। তো তখন ঘটনাটা আসলে আমার শোনা ছিল, আজ থেকে প্রায় আপনার 20 বছর আগের শোনা আর কি, এরকম 20-22। তখন আমি আর কি সদ্য 9-10-এ পড়ি, এরকম হবে না, ম্যাট্রিক পাস করে ফেলছে আর কি তখনকার ঘটনা। তো তাকে মানে কথায় কথায় আমি জিজ্ঞেস করলাম যে এরকম কোনো ঘটনা আপনি জানেন কি না। আমার আগে থেকেই ছোটোবেলা থেকে আমার এগুলোর প্রতি খুব একটা আকর্ষণ ছিল। তো উনি বলল যে হ্যাঁ, আমার কাছে মানে ওনারও ঘটনাটা একজনের কাছ থেকে কালেক্ট করা ছিল। তো বললো যে আসলে আমাদের এই গ্রামে যে আপনার মোটামুটি আমাদের গ্রাম থেকে 14-15 কিলো দূরে একটা গ্রাম ছিল, গ্রামের নাম ছিল গোল্লা। গ্রামের পাশে দিয়ে আপনার নদীটা বয়ে গেছে। তো ওখানে আপনার হিন্দুদের মানে সনাতন ধর্মাবলীদের একটা শ্মশানঘাট ছিল। তো ওখানে যখনই আপনার মানে যখন নতুন শ্মশানঘাটটা করা হয় প্রয়োজনের তাগিদে, কারণ ওখানে ওই ভালো কোনো শ্মশানঘাট সনাতন ধর্মাবলী ছিল না। যখন এই শ্মশানঘাটটা আপনার তৈরি করা হয়, তখন থেকেই একটা ভৌতিক পরিবেশ এখানে বিরাজ করতো। যেমন ধরেন, আমি কিছু ঘটনা বলি এটা। উনি যেভাবে আমার বলছে যে তারা লাশ আপনার দাহ করতে গেছে, দেখা গেছে হঠাৎ লাশ অর্ধেক দাহ হয়েছে আর অর্ধেক হইতেছে না। তারপরে দেখা গেছে যে তারা মানে লাশ রেখে গেছে, সেই লাশটা দেখা গেছে কিছুক্ষণ পরেই সব ভালোভাবে আসছে, কিন্তু যখন তারা মানে চিতায় উঠাবে মানে দাহ করার জন্য, দেখা গেছে তা কোনো আপনার পা বা হাত কেউ খেয়ে ফেলছে। তো এরকম অনেক ঘটনা মানে ওখানে ছোটোখাটো ঘটনা আছে। প্লাস ওখানে আপনার যে গাছ, অনেক আগে তো অনেক গাছগাছালি ছিল, ওদিকে দেখা গেছে আপনার 2-1 ফাঁসিও দিছে। তো এইসব সব ঘটনা ওখানে হওয়ার পরে ওটা সবাই মুখে মুখে যখন এটা প্রচলন শুরু হয়ে গেল, তখন ওটার নাম আপনার মানুষের মুখে মুখে শুরু হয়ে গেল যে মরাখোলা। মানে এখানে শুধু মানুষ মরেই, এখানে যেই আপনার ভালো মানুষ গেলেও দেখা গেছে একটা অসুস্থ একটা ভাব আসা পড়ে তার মধ্যে। তো এরকমই একটা ঘটনা আজকে আমি আপনাদের বলবো। তাও আপনারা সবাই জানেন যে আগের দিনে নর্মাল এখন যেমন আমরা দোকানে গেলে একটা জিনিস কিনতে পারি বা আমার প্রয়োজন, তখন কিন্তু তা ছিল না। তখন দেখা গেছে যে আপনার খুব প্রয়োজনীয় একটা জিনিস দরকার, সেটা হয়তো বা একটা হাট বসবে সপ্তাহে, ওই হাটে একদিন আপনি গেলে কিনতে পাবেন।
নাহলে আপনার বা সপ্তাহে 2 দিন এরকম বসে, তো আবার নাহলে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তো ওই একটা ঘটনা যেটা, তো আমি যার ঘটনা আর কি বলবো, তো উনি ছিল আর কি তখনকার জমিদারের একজন খুব মানে ঘনিষ্ঠ কর্মচারী। মানে উনি ঘনিষ্ঠ বলতে লাঠিয়ালদের হেড ছিলেন, মানে উনি আমার লাঠিয়াল ছিলেন। তো আপনারা জানেন যে আগে জমিদারদের লাঠিয়ালদের কাজ কি ছিল, কাউকে ধরে আনা, কাউকে অত্যাচার করা, কেউ কিছু বললেই করা, মানে তার প্রোটেক্ট করতো তারা, মানে ওই জমিদারকে। তো তারা 2-1 মাস হয়তো বা বাড়িতে আসতো, তারা এসে 2-3 মাসে বাজার করে দিয়ে আবার চলে যেত। তো এরকমই একজন ছিলেন, আমরা ধরে নেই যে তার নাম ইসমাইল। তো সেই ইসমাইল আপনার জমিদার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছে। তো বাড়ি এসে সে এখন মানে 2-3 মাসে বাজার করে দিয়ে তারপরে আবার 10-12 দিন থেকে তারপর সে ছুটি শেষ করে যাবে। তো এখন সে যেদিন হাটে যাবে তার 2 বন্ধু সাথে গেল, কারণ অনেক মালামাল কিনতে হবে। তখন তো আপনার মানে গরুর গাড়ি পাওয়া কষ্ট ছিল, আর আপনার টাকা পয়সারও কিছু ব্যাপার থাকে। তো তারা 3 বন্ধু মিলে আপনার হাটে গেল। তো আপনারা জানেন যে লাঠিয়ালদের যে লাঠিটা থাকে এটা খুব শক্ত থাকে। এই লাঠিটা হয়তো বা আপনার বাঁশের খুব শক্ত, নাহলে বেতের যে লাঠি 2টার একটা হবে। এবং লাঠিয়ালদের স্বভাবই ছিল যে ওনাদের সাথে সবসময় লাঠিটা থাকতো। তারা যদি ওয়াশরুমও যেত, ওই ওয়াশরুম বাইরে রেখে তারপরে ওয়াশরুম ভিতরে ঢুকতো। আর তারা যদি ঘুমাইতো তবুও সেটা পাশে থাকতো, ওটা ছাড়া তারা চলতে পারতো না। তো তারা 3 জন আপনার হাটে গেল। হাটে গিয়ে প্রয়োজনীয় কেনাকাটা করে তারা সন্ধ্যার পরে তারা হাট থেকে টুকটাক নাস্তা খেয়ে রওনা দিল। তো রওনা দেওয়ার পরে তারা যখন আপনার এই মরা খোলার কাছাকাছি চলে আসলো শ্মশানে, তখন দেখে যে তাদের ঠিক সামনে ওই 3 জনই দাঁড়ানো। কিন্তু 3 জন এমন একটা অবস্থা, তারা চাঁদের আদৌ চট্টুক বুঝতে পারতেছে যে মানুষ পুড়ে গেলে যেরকম লাল হয়ে যায় সেরকম লাল হয়ে গেছে, এবং তাদের গা থেকে যে ধোঁয়া আসে না, মানে আগুনে যে ধোঁয়াটা উড়ে, এই ধোঁয়ার মতো বের হইতেছে। এইটা দেখার পর তো ওই লাঠিয়াল যে ছিল ইসমাইল, তার আবার খুব সাহস ছিল যেহেতু উনি লাঠিয়াল। তো উনি এটা দেখার পরে উনি তার 2 বন্ধুকে বললো যে তোরা চিন্তা করিস না, এগুলো কোনো কিছু না, আমাদেরকে ভয় দেখাইতেছে। কারণ তাদের কাছে খাওয়া দাওয়া ছিল, আরও জিনিসপত্র ছিল, মাছ টাছ কিনছে। তো তখন সে ইসমাইল করলো কি, ওই যেভাবে লাঠি ঘুরায় মাথার উপরে, হেলিকপ্টার যখন পাখা ঘুরে এইভাবে লাঠি ঘুরাতে ঘুরাতে ওনাদের সামনে গেল। সামনে যাওয়ার পর লাঠির বাড়ি খেয়ে আপনার ওটার মাথা খুলিগুলা একটা একটা করে ঠাস ঠাস করে বাড়ি লেগে উড়ে গেল। তো এটা দেখার পর তো তার 2 বন্ধু আরও ভয় পেয়ে গেছে, কিন্তু সব নাই হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তখন ওই ইসমাইল বলতেছে যে লাঠিয়াল ইসমাইল বলতেছে যা এবার চল আমরা যাই, এগুলো ভয়ের কিছু নাই। তো তারা সুন্দর বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে খাওয়া দাওয়া করে ইসমাইল ঘুম। পরের দিন সকালে তো সেই ইসমাইলের প্রচণ্ড জ্বর, মানে সেই জ্বর তো কোনোভাবেই নামতেছে না। তো এদিকে তারা ওষুধপত্র খাওয়াইতেছে জ্বরের জন্য। এইভাবে করতে করতে আপনার মোটামুটি 1 সপ্তাহ 10 দিন চলে গেল। হ্যাঁ, তারা বিভিন্ন কবিরাজ দেখাইতেছে, কিন্তু কোনোভাবে কোনো কিছু হইতেছে না, মানে জ্বর কমে বাড়ে, আর দিন দিন সে শুকাই যেতেছে। আপনারা জানেন যে লাঠিয়াল যাদের রাখা হইতো তাদের খুব সুঠাম দেহ এবং লম্বা চূড়া হইতো অনেক, তারা কিন্তু সে শুকাইয়া একদম মানে অর্ধেকের থেকে অর্ধেক হয়ে গেছে। পরে জমিদারের বাড়ি থেকে খবর আসছে যাওয়ার জন্য, তার এই অবস্থা, সে তো যাইতে পারতেছে না। পরে আপনার এক কবিরাজের কাছে লাস্ট মানে তারা একটা চিকিৎসার জন্য গেল, যে অবস্থা তো খুব খারাপ। পরে ওই কবিরাজ দেখে বলল যে আপনারা তো এমন সময়কে নিয়ে আসছেন, মনে হয় না আমি মানে ওকে বাঁচাতে পারবো, তারপরে আমি দেখি চেষ্টা করি। পরে ওই কবিরাজ কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে কবিরাজ তাকে চিকিৎসা দেওয়া শুরু করলো। তো যখন আপনার ওই মানে জিনকে ডাকা হলো যে তোমরা ওকে এত ক্ষতি কেন করতেছো, তো অবস্থা খারাপ, ও তো
মানে মৃত্যু সজ্জায় চলে আসতেছে, তখন ওই যে জিনগুলাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, তখন সেই জিনগুলো বলতেছে, আসলে ওগুলো সনাতন ধর্মাবলী জিন ছিল, মানে হিন্দু জিন বলতে পারেন। আপনারা অবশ্যই জানেন যারা আমাদের এই কাহিনীগুলো শুনেন বা যাদের একটু অভিজ্ঞতা আছে এসব সম্পর্কে, অবশ্যই জানেন জিন মুসলমানও হয়, হিন্দুও হয়, খ্রিস্টানও হয়। তখন বলতেছে যে আমরা তো আসলে ওর কোনো ক্ষতি করি না, আমরা জাস্ট ওর চাইছিলাম একটু ভয় দেখাইতে, কিন্তু ও আমাদের আঘাত করলো কেন? এই আঘাতের প্রতিশোধ আমরা ওর থেকে নিয়েই ছাড়বো। এখনো কবিরাজ প্রথমে দেখে তাকে বুঝে গেছে যে তার ভিতরে কিছু একটা ভর করছে। তো কবিরাজ অনেক চেষ্টা করলো, কোনোভাবেই তারা মানে ওই হিন্দু জিনকে কোনোভাবেই মানাতে পারতেছে না। পরে একটা পর্যায়ে দেখা গেল যে এক সকালে ওই লাঠিয়াল ইসমাইল মারা গেল, সে আর জীবিত নেই। তো এটা পুরো গ্রামে ছড়ায় পড়লো যে লাঠিয়াল ইসমাইল মারা গেছে। ঘটনাটা পুরো গ্রামে ছড়াই গেল। তো এই ঘটনাটা এর জন্য আমার বলতে ইচ্ছা করলো যে দেখেন, একটা ছোট একটা ভুলের কারণে শেষ পর্যন্ত তার জীবনটা তাকে দিতে হইল। তারা কিন্তু প্রথমে জিনিসটা ধরতে পারেনি যে কি কারণে তার এত জ্বর আসলো বা কি কারণে দিন দিন সে শুকাই যেতেছে। আসলে প্রথম থেকেই চিকিৎসা করা উচিত। এখন তো ডিজিটাল যুগ, এখনকার কথা আলাদা। এখন আমরা কিছু হলে প্রথমে ডাক্তার কাছে যাই, অবশ্যই ডাক্তার কাছে আগে যাবেন, তারপর অন্যটা। তো যাই হোক, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এখন আমরা সপ্তাহে একটা অনুষ্ঠান করি, কারণ আসলে সময় পাই না, এর জন্য করতে পারি না, সেটা সত্যি কথা। যাই হোক, এখন আপনারা আমাদের ঘটনা পাঠাবেন, অবশ্যই মেইল করবেন। আর আপনারা ছোট বড় যেটাই হোক একটা ভয়েস ক্লিপ আমাদের জন্য পাঠাবেন। অবশ্যই আপনাদের ফ্যামিলিতে কারো না কারো এরকম ঘটনা আছে, তো সেগুলো একটু কালেক্ট করে আমাদের জন্য পাঠালে ভালো হয়। আমরা ভিন্ন ভিন্ন ধরনের ঘটনা পাবো। তো আজকের মতো এতটুকুই। যাওয়ার আগে এটাই বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং যথাপরি আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।